আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্রাণ আয়োজিত আজকের প্যানেল ডিসকাশনের সম্মানিত সঞ্চালক, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত রিসার্চার বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শামসুল আলম বুলবুল, বাসা সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা। আমি যখন 2014 সালে 30 আগস্ট আমাকে পুলিশ অ্যারেস্ট করে। 30 আগস্ট তখন ঢাকাতে থাকতাম আর কি, ঢাকাতে ছিলাম। ওই দিন রাতেই এলাকাতে গেছিলাম 9টা, 9:30, 10টার দিকে। আমি আমার বাসায় থাকার কোনো সুযোগ ছিল না, পাশে এক রিলেটিভের বাসায় ছিলাম। ওখান থেকেই যৌথ বাহিনী আমাকে অ্যারেস্ট করে নিয়ে আসে। তারপর আপনার থানা পর্যন্ত আমি ওদের সাথে গল্প করতে করতেই আসি বিভিন্ন বিষয়ে, মোটামুটি স্বাভাবিকভাবে। অ্যারেস্ট হওয়ার সময় আমার মাথা কেটে গেছিলো হালকা, আমি পড়ে গেছিলাম, দৌড় দিয়েছিলাম আর কি। রুম থেকে বের হয়ে পিছনের দরজা দিয়ে জাম দিয়েছিলাম, বাট আমি ভুল রাস্তায় গেছিলাম। ওরা যেদিক থেকে আমাকে ব্যারিকেড দিয়ে রাখছিল সেই পাশ দিয়েই ওদের সামনে যেয়ে পড়ছিলাম, একটা পুকুরে পড়ে গেছিলাম। ওখান থেকে উঠে যাই হোক পরবর্তীতে আমাকে নিয়ে আসে থানায়। ওই সময় কেটে আমার শরীর রক্তাক্ত হয়ে গেছিলো। আমার শার্ট যেটা ছিল গায়ে, শার্টটা ভিজে গেছিলো, লুঙ্গি পরা ছিল, লুঙ্গি ভিজে গেছিলো। ওই অবস্থায় থানায় নিয়ে আসে। থানায় এনে যা হোক, যে পুলিশ যারা আমাকে অ্যারেস্ট করছিল ওরা ওসি সাহেবকে বলছিলেন যে স্যার উনি তো আহত, ওনাকে হসপিটালে নিতে হবে। তো ওসি সাহেব যিনি ছিলেন উনি বলেছিলেন যে না, এখন দরকার নেই, ওনাকে রাখো, বসায় রাখো, পরে দেখা যাবে। যাই হোক, তো আমাকে পাশে একটা রুমে মোটামুটি ম্যাক্সিমাম আধা ঘন্টার মতো, আধা ঘন্টা 45 মিনিট হবে আমি বসা অবস্থায়, বলতে পারি হ্যান্ডকাপ লাগানো অবস্থায় দাঁড়ানো ছিলাম প্রথমত। পরবর্তীতে একজন অফিসার এসে আমাকে পাশে একটা জায়গা দেখাই দিলেন এবং বললেন যে এখানে বসেন আপনি। তো আমি বসা অবস্থায় ছিলাম, ওই ভিজা শরীরেই আর কি। আমার শার্টটা ভিজা ছিল এবং যেহেতু পুকুরে লাফ দিয়ে পড়ছিলাম, তো পুকুরের ওই ভিজা, তার উপর রক্ত লাগা ছিল, রক্তে ভিজা। বসা অবস্থায় থাকার পরে আমার টয়লেটের চাপ লাগে। তো আমি বললাম যে টয়লেটে যাবো, ওরা আমাকে টয়লেট দেখাই দিলাম। ওই হ্যান্ডকাপ লাগানো অবস্থায় আমি টয়লেটে যাই। যাই হোক, টয়লেট করে মোটামুটি যেভাবেই হোক পরিচ্ছন্ন হয়ে আমি অজু করতেছিলাম আর কি। কারণ কিছুটা অনেকটা নিশ্চিত ছিলাম যে ক্রস ফায়ারে দিবে। আসলে তখন তো ক্রস ফায়ার জিনিসটা কমন ছিল। যাই হোক, তো ক্রস ফায়ারে দিবে এটা অনেকটা কনফার্ম ছিলাম, যেই জন্যে উজু করে নিচ্ছিলাম যে নামাজ পড়বো আর কি। তো সেই সময় পুলিশ যে আমাকে আমার টয়লেটের দরজায় নক করে বের হওয়ার কথা বলে আমি বের হয়ে আসি। ওখান থেকে আমাকে টর্চার সেলে নিয়ে যাওয়া হয় আর কি। ওদের বড় একটা রুম, যে রুমটার মধ্যে আপনার আমার যতটুকু মনে আসে ফাঁকা রুমটা, এক সাইডে একটা চেয়ার ছিল, আমি দাঁড়ানো অবস্থায় ছিলাম, হ্যান্ডকাপ লাগানো অবস্থায়। ওরা 5 জন বা 6 জন ছিল ম্যাক্সিমাম পুলিশ অফিসার। আমি কাউকে চিনতে পারি নাই, সবাই সিভিল ড্রেসে ছিল আর কি। তো প্রথমেই আমার টুকটাক কিছু প্রশ্ন করা এবং মার শুরু করে, এই ইয়েলো পাতাড়ি মার কিছুটা মারে আর কি বিভিন্ন জায়গায়। তারপর ওদের পুরা মারটা ছিল আমার 2 হাঁটুর নি জয়েন্টকে বেস করে, নি জয়েন্টে টোটাল মারটাই ছিল নি জয়েন্টে। তো ম্যাক্সিমাম 15-20 মিনিট বা 25-30 মিনিট হবে এভাবেই হাঁটুতে মার খাইতে খাইতে আমি একটা পর্যায়ে পড়ে যাই ফ্লোরে। পড়ে যাই মিনস আমার মনে হয়েছিল যে আমার ডান পাটা সমুদ্র ভেঙে গেছে তখন অলরেডি। আমি ফ্লোরে পড়ে যাই, ফ্লোরে পড়া অবস্থায় ওইভাবে ছিলাম। ওইভাবে ওরা মেরেছে মোটামুটি আরও আধা ঘন্টার মতো ম্যাক্সিমাম। তারপরে আমাকে উঠতে বলে, আমার তখন ওঠার ক্ষমতা নেই, পা অলরেডি ভেঙে গেছে দুটোই। যাই হোক, ওরা আমাকে একজন অফিসার এসে 2 জন মিলে আমার 2 হাতের ভিতরে হাত দিয়ে আমাকে ওই হাতল লাগানো একটা কাঠের চেয়ার এর উপরে উঠায় বসানো হয়। বসিয়ে আমার পাটা চেয়ারে আমরা লম্বা পা দিয়ে বসলে যে অবস্থায় থাকা হয় ওইভাবেই আমি ছিলাম। তো ওরা আমার ডান সাইড থেকে আসলে যাই হোক, ওটা আমার মনে হয় যে লোহার কোনো মোটা লাঠি হবে, তাছাড়া দুনিয়ার কোনো কাঠের লাঠি এইভাবে মারার পরে আর অক্ষত থাকার কথা না। তো যাই হোক, আমাকে ওইভাবে মারতে থাকে অনবরত। ওরা 5-6 জন বাই রোটেশন আর কি, একজন করে মারতে মারতে ক্লান্ত হয়ে যায়, আর একজন মারা শুরু করে, এইভাবে মারতে থাকে। আমি যাই হোক, কষ্ট হচ্ছিল অনেক, হাড়গুলো ভাঙা, হাড়ের উপর বারবার বাড়িগুলো, প্রচণ্ড যন্ত্রণায় আমি চিৎকার করছিলাম শুধু। যতবার ওরা মারছিল ততবার আল্লাহকে ডাকছিলাম আর কি। দুনিয়ার কারোর কাছে তো ডেকে কোনো লাভ নাই, আল্লাহকেই ডাকছিলাম বারবার। শুধু ওরা বাড়ি মারে, আমি যন্ত্রণায় শুধু আল্লাহু আকবার করে চিৎকার করছিলাম। তো ম্যাক্সিমাম 2-2.5 ঘন্টার মতো ওরা 5-6 জন বাই রোটেশন
মানে মারতেই থাকে। মারতে মারতে যখন আমি চেয়ার সহ ওখানে পড়ে যাই ফ্লোরের উপরে, আমার প্রাণ শক্তি শেষের পথে, আমার মুখ দিয়ে লালাজ হতে থাকে, তখন ওরা আমাকে ওখান থেকে আস্তে আস্তে এবার চোখ বেঁধে নেয়। চোখ বেঁধে তারপরে 4 জন মিলে, 2 জন 2 হাত আর 2 জন 2 পা ধরে আমাকে প্রিজন ভ্যানের মধ্যে ছেড়ে দেয় আর কি, চ্যাংদোলা করে ছেড়ে দেয় এবং ওর মধ্যে ছেড়ে দিয়ে 5-6 মিনিট ম্যাক্সিমাম ওরা গাড়ি চালানোর পরে একটা জায়গায় নিয়ে যায়, নির্জন একটা জায়গায় নিয়ে রাস্তার উপরে আমাকে নামায় রাখার পরে আমি বুঝতে পারি যে আমাকে ঘাসের উপর শুয়ে রাখা হয়েছে। সব ছিল এবং যাই হোক ওই আকাশের দিকে মুখ করে আমাকে ওইভাবে শুয়ে রাখা হয় কিছুক্ষণ, 4-5 মিনিট মতো। ওইভাবে ওরা কি যেন ভাবনা চিন্তা, কথাবার্তা, টুকটাক কিছু শব্দ, ফোনে কথা বলার, এরকম বিভিন্ন কথাবার্তা আর নির্জন রাতের শব্দগুলো আমি বুঝছিলাম আর কি। যাই হোক, তো আমি স্বাভাবিকভাবে অ্যারেস্ট করার পর থেকেই প্রস্তুতি নিয়েছিলাম, আল্লাহর কাছে দোয়া করছিলাম, নিজের ক্ষমা চাচ্ছিলাম, এই যাই হোক, আর দোয়া করতেছিলাম, কালেমা শরীফ পড়ছিলাম। এখন ওরা দেখি হঠাৎ করে আমার ডান পায়ের হাঁটুতে, মানে নি জয়েন্টে ঠান্ডা একটা শক্ত কিছু ঠেকাইলো আর কি। তখন আমি বুঝলাম যে গুলি করবে হয়তো পায়ে। যাই হোক, প্রথম ফায়ার হয় কিন্তু গুলি বের হয়নি। পরে আবার গুলি করে, সেকেন্ড টাইম গুলি করার পরে আমার মানে জোরে, আমার মনে হয় যেন পাটা জোরে একটা আছাড় দিয়ে আবার মাটিতে পড়ে গেল আর কি, আছাড় খেয়ে পড়ে গেল পাটা। আমি আল্লাহু আকবার বলে একবার চিৎকার করে উঠলাম। সাথে সাথে আমার পিছন থেকে আমার মাথাটা সম্ভবত ডাউন দিকে ছিল, যার কারণে গরম রক্ত সাথে সাথে আমার মাথাটাতে সব ভিজাই দিল আর কি। তারপরে আমার বাম পায়ে ওরা আবার ঠেকায় গুলি করে এবং আবার ঠিক সেম অবস্থা, পাটা একবার জোরে আছাড় খেয়ে আমার মাটিতে পড়ে যায়। আমি আর একবার আল্লাহু আকবার বলি। মনে হয়েছিল যেন আমার পা দুটোই বিচ্ছিন্ন হয়ে গেছে। যখন এই গুলি করে আমার মনে হয়েছিল পা দুটোই বিচ্ছিন্ন হয়ে গেছে। যাই হোক, ওই অবস্থায় ওরা আমাকে আবার প্রিজন ভ্যানে ছেড়ে দিয়ে ওই অবস্থায় সাতক্ষীরা শহর, কলারবা থেকে সাতক্ষীরা প্রায় 15-16 কিলো পথ সম্পূর্ণ। রাস্তাটা খুব খারাপ ছিল তখন, ওই রাস্তার উপর দিয়েই মোটামুটি হসপিটালে নিয়ে যায়। সাতক্ষীরা সদর হাসপাতালে যখন নিয়ে যায় তখন ফজর আজান হচ্ছে আর কি। আমাকে ওই প্রিজন ভ্যান থেকে নামানোর সময় আমার চোখের পর্দাটা খুলে নেয় ওরা, চোখে যে কাপড়টা বেঁধে দিয়েছিল ওই কাপড়টা খুলে দেয়। যাই খুলে তারপর আমাকে ভ্যান থেকে নামানো হয়, স্ট্রেচারে করে হসপিটালে নিয়ে যাওয়া হয় স্ট্রেচারে। যাই হোক, তো আমি প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। আমি ডক্টর বসা ছিলেন, মেবি ডক্টর ছিলেন কি আমি জানি না, যা হোক বসা ছিলেন চেয়ারে। আমি ওনাকে বললাম যে আমার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, কোনো কর্ণপাত করেনি। আমার দুটো পায়ে শুধু দুটো সাদা কাপড় জড়াই দিয়ে ওই অবস্থায় স্ট্রেচার ট্রলি ঠেলতে আমাকে 2 তলায় নিয়ে যাওয়া হয় হসপিটালের। 2 তলায় নিয়ে ফ্লোরে শুয়ে রাখা হয়। তারপর মোটামুটি ভোর হওয়ার পরে ওই যে পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছিল তারা চলে যায়, নতুন পুলিশ আসে আর কি। তারা এসে তারপর আমার কাছে জানতে চায় যে বাসার কারো নাম্বার আছে কিনা মনে। তো আমি তখন আমার বোন জামাই আর কি, ওনার নাম্বারটা বলে ওনাদেরকে জানাই যে আমাকে সাতক্ষীরা সদর হাসপাতালে আমি ফেলানো অবস্থায় আছি, আপনারা কেউ আসেন। যাই হোক, পরবর্তীতে আধা ঘন্টার মধ্যেই আমার সাতক্ষীরা থেকে কিছু ফ্রেন্ডস আসে আর কি, আমাদের সাংগঠনিক কিছু ভাইরা আসে। এসেই তাৎক্ষণিকভাবে মোটামুটি যে মেডিসিনগুলো ওরা মানে ডক্টররা লিখে দিয়েছিলেন সেইগুলো এনে দেন। তো যাই হোক, ওই ইনজেকশনগুলো দেওয়া হয় জাস্ট আপাতত আমার পেইন বন্ধ করার জন্য, মেবি, আমি অত শিওর না। যাই হোক, ওই অবস্থায় ছিলাম সারাদিন। এবং একটা পর্যায়ে আমার রিলেটিভসরা, আমার বাবা ছিলেন, আমার আত্মীয় স্বজন যারা ছিলেন, সবাই বুঝতে পারে যে আমার পা কেটে ফেলার, দুটো পাই কেটে ফেলার জন্যে সব ধরনের প্রস্তুতি অলরেডি সম্পন্ন করে ফেলেছে তারা, পুলিশ এবং ডক্টররা সম্মিলিতভাবে। মোটামুটি এটা অনেকটা কনফার্ম হয়ে গেছে। তো যাই হোক, আমি তো স্বাভাবিকভাবেই ছিলাম, অনেক মিডিয়া আসছিল আমার কাছে, আমি তাদের সাথে স্বাভাবিকভাবেই কথা বলেছি। যাই হোক, একটা পর্যায়ে যখন এটা আমার রিলেটিভরা বুঝতে পারে, তখন রাতের বেলা যে ডক্টর যার তত্ত্বাবধানে আমি অ্যাডমিট ছিলাম অর্থোপেডিক্স বিভাগের সাতক্ষীরা সদর হাসপাতালের, তো উনি সাতক্ষীরা ইসলামী ব্যাংক হসপিটালে বসতেন। যাই হোক, আমাদের আর একজন ভাই, আমারই এক ফ্রেন্ডস, উনি পরামর্শ দিয়েছিলেন যে ওই ডক্টরকে কিছু টাকা পয়সা দিয়ে আমি পরিবেশ করে দিচ্ছি। আমার আব্বুকে বলছিলেন যে আপনাকে ওনার সাথে মিট করার একটা পরিবেশ করে দিচ্ছি, আপনি ওনাকে একটু কিছু টাকা পয়সা দিয়ে কনভিন্স করতে পারেন কিনা দেখেন। যাই হোক, তো আমার আব্বু ওনার কাছে যান, যে তারপরে ওনার সাথে ইন্টারনালি 2 জন বসে
কথা বলেন যে দেখেন আমার ছেলেটা আসলেই আপনি শুনে দেখেন, তার ব্যাপারে কোনো জায়গায় কোনো অভিযোগ পাবেন না ইনশাআল্লাহ। তো যাই হোক, যেটা হয়ে গেছে তো গেছেই, আমার ছেলেটা অন্তত চিকিৎসাটা তার প্রপার ট্রিটমেন্টটা হোক, এই জন্যে আমরা চাচ্ছি যে ওকে একটু সাতক্ষীরা থেকে আপনি ডিসচার্জ করে খুলনা মেডিকেল বা ঢাকাতে ট্রান্সফার করে দেন। এই বলা এবং সাথে সাথে ওই খামের মধ্যে টাকা ছিল, যাই হোক আপু ওই খামটা একটু এগিয়ে দিলেন ওর কাছে, টেবিলের মানে নিচ দিয়ে আর কি। যাই হোক খামটা হাতে পাওয়ার পরে উনি বললেন ঠিক আছে আপনি হসপিটালে যান, আমি হসপিটালে আসতেছি, আমি ওর ডিসচার্জ করে দিচ্ছি। পরবর্তীতে হসপিটালে গেলেন এবং আমাকে ওখান থেকে ডিসচার্জ করে দিলেন। রাত তখন 10:30 মতো বাজে। যাই হোক সকাল থেকে এই পর্যন্ত আমি বিনা বই চিকিৎসা ওইটুকুই আর কি, জাস্ট ইনজেকশন দিয়েছিল সকালবেলা 1 বার না 2 বার, ওই পর্যন্তই ওইভাবে ছিলাম। পরে আমাকে 10:30টার দিকে যখন এখান থেকে ছেড়ে দেয়, আমার এক্স রে করা হয়নি, এক্স রে করা হয়েছিল, সেই রিপোর্ট পুলিশ মোটামুটি লুকাই ফেলে আর কি। এবং ওই রাতে আমাকে সাতক্ষীরা থেকে অ্যাম্বুলেন্স আমার পরিবারই ভাড়া দিয়ে অ্যাম্বুলেন্স করে নিয়ে দিয়েছিলাম। সেই অ্যাম্বুলেন্সে আমাকে খুলনা মেডিকেলে নেওয়া হয়। খুলনা মেডিকেলের প্রিজন সেলে যখন নেওয়া হয় 11:30টার মতো রাত। তো অত রাতে আমার এক্স রে করতে পারেননি। প্রিজন সেলের যিনি পরিচালক ছিলেন, বয়স্ক মানুষ, উনি বেশ আমার কাছে মানবিক মনে হয়েছিল। উনি আমার কাছে এসেছিলেন এবং এসে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বাইরে থেকে পোর্টেবল এক্স রে এনে আমার এক্স রে করানোর, কিন্তু এক্স রে ম্যানেজ করতে পারেনি অত রাতে। যাই হোক, যার কারণে এক্স রে করাইতে পারেনি। লাস্ট উনি বলছিলেন যে তোমার তো জীবনটা শেষ করে দিছে, তা আমি দেখি তোমার রাতে অন্তত শান্তিতে ঘুমানোর ব্যবস্থাটুকু করে দিতে পারি কিনা। তারপর খুলনা মেডিকেলের সবচেয়ে ভালো যিনি আপনার ড্রেসিং করতে পারেন ওয়ার্ড বয়, তাকে ডেকে এনে তাকে টাকা পয়সা দিয়ে আর কি বললেন আমাদের পক্ষ থেকে, বলে দিলেন যে তুমি খুব ভালো করে ওর ড্রেসিংটা করে দাও। তো রাতের বেলা আমার প্রথম ড্রেসিং হয় ওই দিন রাতে। এবং ড্রেসিং আমি পুলিশের 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো আমি যে আনঅফিসিয়ালি রিমান্ডে ছিলাম, এই রিমান্ডে যে কষ্টটা পেয়েছিলাম, এরপরে ওই ড্রেসিংয়ের সময় আমি তার চাইতে বেশি কষ্ট পেয়েছিলাম। কারণ ড্রেসিং আমার 2টো পাই। জি, ওই দিন রাতেই, যেদিন গুলি হয়েছে তার পরদিন রাতে। তো ড্রেসিং যাই হোক, আমার আমি বলবো লাকিয়েস্ট পারসন যে আমার ড্রেসিংটা হয়েছিল। তো আমার এক ফ্রেন্ড ছিল, আমার একটা হসপিটাল ছিল, আমি যখন অ্যারেস্ট হই আমার একটা হসপিটাল এবং ল্যাব ছিল আর কি। যাই হোক, ওই হসপিটালের যিনি পরিচালক ছিলেন আমার ফ্রেন্ড, সে আমার সাথে ছিল এবং আমার পায়ের কন্ডিশনগুলো ও সার্জারির ব্যাপারে বেশ অভিজ্ঞ ছিল। বুঝতে পারছিল যে আমার এই পা বাঁচানো সম্ভব না, যদি বাঁচাইতে হয় আসলে অনেক সার্ভাইভ করা লাগবে। সেই জন্য ও আমার কাছ থেকে নড়েনি মোটে। ও রাতে ওখানে ছিল এবং সে উপস্থিত থেকে আমার পা ধরে ড্রেসিংয়ের সময় পুরো টাইমটা, আমি তো যন্ত্রণায় 1 সেকেন্ড স্থির থাকতে পারি নাই, প্রচণ্ড চিৎকার কান্না, যাই হোক প্রচণ্ড চিৎকার, আমি কষ্ট পেয়েছি প্রায় অনেক সময় ড্রেসিং করতে যা লেগেছে। তো ওরা নর্মাল স্যালাইন দিয়ে আমার পা দুটো সুন্দর করে ওয়াশ করে দিয়ে, তারপরে ভিতর থেকে ভাঙাচোরা হাড্ডিগুলো সব বের করে দিয়ে মোটামুটি সুন্দর করে কেটে সাফ করে মোটামুটি রাতের মতো ড্রেসিং আপনার আবার নতুন করে করে দিলেন। পরের দিন সকালবেলা খুলনা মেডিকেলের আপনার অর্থোপেডিক্স বিভাগের যিনি সহকারী প্রধান ছিলেন, উনি আসছেন, এসে তারপরে আমাকে এক্স রে করানো হলো। এক্স রে রিপোর্ট দেখলেন উনি, তারপর আমার পা ওপেন করলেন আবার, মানে ওই যে আপনার ড্রেসিং করার পরে যে গজ দিয়ে বেঁধে দিয়েছিল ওই গজ খুলে ফেলেন, খুলে তারপর পা ওপেন করলেন। ওপেন করে দেখেন মানে আমার ডান পাটা যখন আপনার সামনের দিক থেকে উঁচু করা হইতো, উঁচু করে ধরতে যেত, তখন পা এইভাবে ভাঁজে উপরে চলে আসতো এভাবে ভেঙে, মানে হাঁটুর জয়েন্টের উপরে আমার 4-5 ইঞ্চি জায়গায় কোনো হাড় ছিল না আর কি। হাড় ভেঙে চুরে উপরের হাড়গুলো একদিকে চলে গেছিলো, নিচের হাড়গুলো ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছিলো, আর মাঝখানে পুরা এবার মানে ডান দিক থেকে হাত ঢুকাই দিলে বাম পাশ পর্যন্ত চলে যাইতো আর কি। ওর মধ্যে হাত ঢুকায় তারপর ড্রেসিং করতো, মানে বড় একটা হয়ে গেছে। ভিতরের দিক থেকে ঠেকাই গুলি করা হয়েছিল, বাইরের সাইড দিয়ে গুলিটা বের হয়ে গেছিলো এবং ভিতর থেকে ভাঙাচুরা হাড় মাংস সব কিছু নিয়ে বের হয়ে গেছিলো। তো যাই হোক, উনি ওই অবস্থা দেখে বাম পায়ের প্যাটেলা সহ পুরা মানে মাংস সহ উপরের সব টিস্যু সব কিছু নিয়ে চলে গেছিলো। তো এই অবস্থায় ডক্টর দেখে উনি বলছিলেন যে মানে একটা কথা বলেছিলেন, আমি সম্ভবত আমাদের সোহেল ভাইকে বলেছিলাম যে মনের সবটুকু মাধুরী মিশিয়ে মেরেছে, পুলিশকে উদ্দেশ্য করে ওই ডক্টর বলেছিলেন আর কি ওই সময়। যাই হোক, তারপরে বলেছিলেন যে এই পা রক্ষা করার কোনো সম্ভাবনা আমি দেখতেছি না, তারপরেও আপনারা আরও একটু চেষ্টা করেন, আমি আপনাদেরকে ঢাকাতে ট্রান্সফার করে দিচ্ছি। তো ঢাকা মেডিকেল অথবা পঙ্গু হসপিটাল যে কোনো জায়গায় আমাকে রিফার করে দেওয়া হয়। ওই দিন আবার আমাকে সাতক্ষীরায় আসতে হয়, সাতক্ষীরা থেকে কোর্ট অর্ডার নেওয়ার জন্যে।
কোর্ট অর্ডার নিয়ে এবং সাতক্ষীরা কারাগারে যাই। তারপর রাতের বেলা আমরা আবার অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। পরবর্তী দিন আমি পঙ্গু হসপিটালের গেট থেকেই আমাকে ওরা ফজর নামাজের সময় আমাদের অ্যাম্বুলেন্স পঙ্গু হসপিটালের কেন্দ্রীয় কারাগারের গেটে পৌঁছাই। তো কেন্দ্রীয় কারাগারের গেট থেকেই আমাকে মোটামুটি আসলে আল্লাহর মেহেরবানি আর আমাদের ভাইদের প্রচেষ্টা তাৎক্ষণিকভাবে ওখান থেকে আমাকে সোজা পঙ্গু হসপিটাল পাঠাই দেয় ওই অ্যাম্বুলেন্সে করেই, এবং সেখানে আমি অ্যাডমিট হই। তো যাই হোক, পঙ্গু হসপিটালের প্রিজন সেলে আমি ভর্তি ছিলাম 3 মাস 14 দিন। সেই 3 মাস 14 দিনে যাই আমি প্রতিটা দিনই আমার কাছে রিমান্ডের দিন মনে হইতো আর কি। আমার সকালে ড্রেসিং করতো নূরনবী ভাই, পঙ্গু হসপিটালের, আপনারা যারা নিক্যাপিংয়ের শিকার লিমন ভাই হয়তো চিনতে পারেন। নূরনবী ভাই অনেক ভালো ড্রেসিং করেন। ওনাকে প্রত্যেক দিন 2 পায়ের জন্য 200 টাকা করে দিয়ে, আর যত মেডিসিন সব কিছু আমরা কিনে দিতাম, দিয়ে তারপরে আমার 2 পায়ের ড্রেসিং হইতো। যাই হোক, এবং ম্যারোপেনাম যে ইঞ্জেকশনগুলো আছে 1300 টাকা বডি রেট, আমার 4টা করে প্রত্যেক দিন দেওয়া লাগতো। এই টানা আমাকে প্রায় 5-6 মাস দেওয়া লেগেছে, মাঝখানে কয়েকদিন করে বিরতি দিয়ে দিনে 4টা করে। যাই হোক, তো এভাবেই মূলত আমার পায়ে যে গ্যাপটা হয়ে গেছিলো, ডাক্তাররা আমার প্রায় 3 মাস পরেও আমার ডান পাটা কাটার ব্যাপারে চেষ্টা করেছে। তৎকালীন পঙ্গু হসপিটালের যিনি হচ্ছে আপনার ডিরেক্টর ছিলেন, উনি আসলে শহীদ সাহেব মনে হয় সম্ভব, শহীদুল ইসলাম খাটো করে মানুষ। যাই হোক, আপনি জানেন উনি অনেকটা প্রচণ্ড আকারের জামাত বিএনপি বিদ্বেষী। তো উনি এমনি তো আমি লিমন ভাইয়ের কেসটা যেটুকু শুনেছেন আপনারা, আমি অনেক কেস হিস্ট্রি জানি এরকম, নিজের এটা হওয়া থেকে বা তারাও আগে থেকে অনেক কেস হিস্ট্রি জানি, যাদেরকে শুধুমাত্র আননেসেসারি সম্পূর্ণ অপ্রয়োজনীয়ভাবে পায়ে গুলি করেছে। মিনস হচ্ছে ডাক্তাররা ধরে নিয়েছে ও পা কেটে ফেলতে হবে, পা রাখা যাবে না। এটা হচ্ছে পুলিশ যখন কোনো ভিকটিমকে আপনার গুলি করবে পায়ে তখন বা হাতে, তখন ডাক্তারদের কাছে অলিখিত একটা মেসেজ এসে যাওয়া যে এই পাটা রাখার কোনো প্রয়োজন নেই বা রাখা যাবে না। তারা এটা ধরে নেয় এবং পাগুলো কেটে দেয়, প্রয়োজন হোক বা না হোক। আমি কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় আমি এরকম অনেকগুলো পা দেখেছি। শাহ আলম, আপনারা জানেন 2013, 14, 15 সালে শাহ আলমের ঘটনাটাও, লিমন ভাইয়ের ঘটনাটাও অনেক ফেমাস হয়েছিল ওই সময়। শাহ আলমের ঘটনাটা ছিল, আমি নিজে আমার সাথে একই সাথে কারাগারে পঙ্গু হসপিটালে ছিলাম, কেন্দ্রীয় কারাগারে ছিলাম। শাহ আলমকে ওর ওয়াইফ হচ্ছে ও পুলিশের ইনফরমার ছিল। শাহ আলম ঢাকাতেই আপনার সিএনজি চালাইতো। ওর ওয়াইফ পুলিশের সিএনজি চালাইতো। ওর ওয়াইফটা দেখতে নাকি সুন্দরী ছিল। ওয়াইফের সাথে পুলিশের এক কর্মকর্তার মোটামুটি অবৈধ সম্পর্ক হয়। শাহ আলম এটা জানতে পারে। পরবর্তীতে এই নিয়ে যখন শাহ আলম মোটামুটি দেয়, তখন ওই পুলিশ অফিসারই মোটামুটি শাহ আলমকে ধরে নিয়ে তারপরে গুলি করে দেয়, ডান পায়ে গুলি করে ওরে হচ্ছে আপনার অ্যারেস্ট করে আবার কারাগারে প্রেরণ করে। যাই হোক, সেই শাহ আলমের সাথে আমরা একসাথে ছিলাম। এরপরে হচ্ছে মনির নামে, আমি বাড্ডাতে বাসা, ছোট্ট একটা ছেলে, 22 বছর বয়স, 20 থেকে 22 বছর বয়স হবে। ওই ছেলেটার ডান পায়ে গুলি করে পাটা কেটে দেওয়া হয়েছে। কাটা প্রয়োজন ছিল না আমার হিসাবে, বাট তার পাটা কাটা হয়েছে। ছোট্ট মনির, ও হচ্ছে আপনার ঠেলা ভ্যানে করে করে সবজি বিক্রি করে বেড়াইতো, সবজি বিক্রি করতো আর কি। তো ও বিএনপি যুব দলের সাথে সম্পৃক্ত ছিল আমি যতটুকু জানি। ওর পাটা কেটে ফেলা হয় কেন্দ্রীয় কারাগারে যখন ছিল। আমি সত্যি কথা বলতে গিয়ে কথাগুলো আমি আপনাদেরকে বলতেছি এই জন্যে যে আমরা এরকম কোনো বাংলাদেশের জীবনেও দেখতে চাই না, এরকম কোনো পরিবেশের জীবনেও দেখতে চাই না। এবং আমি ব্যক্তিগত বিশ্বাস করি যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মানুষ যে, তার জন্যে রাষ্ট্রের আইন আছে, রাষ্ট্রের বিচার আছে। সে প্রকৃত আইনের মুখোমুখি হোক, কিন্তু তাকে এইভাবে অন্তত যেন জীবন্ত মৃত মানুষ হিসাবে বাঁচিয়ে রাখা দরকার নাই। প্রয়োজনে লিমন ভাইয়ের মতো কপালে একটা গুলি করে মেরে দেওয়া হোক, কিন্তু এইভাবে যেন কাউকে বাঁচায় না রাখা না হয়। মনিরকে ও গুলি করে যখন ওর পাটা কেটেই মোটামুটি ওই ব্যান্ডেজ ট্যান্ডেজ করে কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়, কারা মেডিকেল চার্জ আনা হয়। তো ওর প্রচণ্ড প্রস্রাব লেগেছে, কিন্তু প্রস্রাব হচ্ছে না। ও একটা ড্রামার মধ্যে আছে যে এই অবস্থায় প্রস্রাব করবে কী করে, প্রস্রাবের পটে যে প্রস্রাব করা যায়, ইউরিন পটে যে প্রস্রাব করা যায়, এটাও মানতে পারতেছে না, ওইটাও বিশ্বাস হচ্ছে না। প্রচণ্ড চেষ্টা করতেছে, যন্ত্রণায় ছটফট করতেছে, কিন্তু প্রস্রাব হচ্ছে না, শুধু কাঁদতেছে। আমি ওকে সান্ত্বনা দিচ্ছি। আমি তো তখন শুয়ে আমি শোয়া অবস্থায় থাকতাম, আমি নড়াচড়া করতে পারতাম না। আমি আপনার 8 মাসের মধ্যে ছাইড হয়ে শুইতে পারি নাই, যে কোনো এক পাশে কাত হয়ে শুইতে পারি নাই 8 মাসের মধ্যে। আমার পিঠ, পাছা সহ গোটা শরীর নিচের অংশটা পুরাপুরি সব ঘা হয়ে গেছিলো। আমি ওই যে ইলেকট্রিক যে বেডগুলো আছে ওই বেডেই থাকতাম, বাট তারপরেও কাজ হয়নি দীর্ঘদিন থাকার কারণে। পিছন ছাইডটা পুরাটাই হচ্ছে সব ঘা হয়ে গেছিলো, ফুসকা হয়ে গেছিলো, দীর্ঘদিন ধরে ওই অবস্থায় ছিল। যাই হোক, তো
মনিরকে আমি সান্ত্বনা দিচ্ছি, কিন্তু আমি সান্ত্বনা দিয়ে কাজ হচ্ছে না ওর। তারপরে আমি আরও একজনকে বললাম মানে ইউরিন পটটা দাও, আমি ওর সান্ত্বনা দিয়ে বললাম যে ভাইয়া চেষ্টা করো, হবে হবে। তারপরে একটা পর্যায়ে প্রস্রাব হলো। ও একদিন কাঁদতে কাঁদতে বলতেছে, ভাইয়া দেখেন বেঁচে থেকে কী করবো বলেন, আমার ছোট্ট একটা সন্তান, কেবল এই 1 বছর প্লাস বয়স হয়েছে, 1 বছর না কয়েকদিন মনে হয়। বলছে আমার সন্তানটা যখন আমার কাছে আসে, আমি তো গরিব মানুষ, অনেক টাকা পয়সা নাই, আমি যখন বাসায় যাই রাতের বেলা, আমার ওই ছোট্ট সন্তানটা যখন আতো কণ্ঠে আব্বু আব্বু বলে আমাকে জড়াই ধরে, তখন মনে হয় সারা পৃথিবীর সব ঐশ্বর্য ওর পায়ে এনে দিয়ে দেই। কিন্তু আমার তো ক্ষমতা নেই, আমি ওর তো কিছু দিতে পারি না। আর এখন যা হইলো, আমি তো জীবনে কোনোদিন আমার সন্তানটাকে কোলেও একটু নিতে পারবো না, আমার কি হবে ভাইয়া? ওখানে আকরাম নামে একটা ছেলে ছিল, এখন ঢাকা মহানগর কমিটির ছাত্র দলের সম্ভবত যুগ্ম সাধারণ সম্পাদক না সাধারণ সম্পাদক কী যেন হয়েছে, আপনারা খোঁজ নিলে পাবেন। বাড়ি সম্ভবত কুমিল্লা কি নোয়াখালী, বাংলা কলেজে পড়তো সম্ভবত, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারে। আকরাম অনেক সুন্দর চেহারা ছিল। মৎস্য ভবনের ওখান থেকে পুলিশের ভ্যানে যে আপনার ওই 14 সালে একটা ফেমাস ঘটনা ছিল, 14 না 15 সালে পুলিশের প্রিজন ভ্যানে, পুলিশ ভ্যানে সম্ভবত হচ্ছে ককটেল মারা হয় না কি যেন, যাই হোক ওই ঘটনায় সম্ভবত 2-3 জন পুলিশ মারা যায়। তো ওই ঘটনায় ওই ছোট্ট ছেলে, ওকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে ওকেও রাতের বেলা, ওরে তো মানে ক্রস ফায়ারে দিত, কিন্তু ওর এলাকার এক পুলিশ অফিসার ছিল সম্ভবত, সে মোটামুটি একটু দয়া করে যাই পিস্তল দিয়ে ওর পায়ে একটা গুলি করে আকরাম। ওই অবস্থায় ওকে পঙ্গু হসপিটালে নিয়ে যায়। ওর পা পচে গন্ধ বের হতো, গন্ধে টিকা যাইতো না পাশে, কিন্তু ওর ড্রেসিং পর্যন্ত হইতো না, কারাগারের ড্রেসিং পর্যন্ত হইতো না। আমার রেগুলার ড্রেসিংয়ের জিনিসপত্র ছিল, আমার সব কিছু ছিল। এবং মেডিকেলের মানে পঙ্গু ওই কারাগারের হচ্ছে এক ভাই ছিলেন, উনি কয়েদি ছিলেন আর কি, উনি ওই প্রত্যেকদিন আসতেন এসে, যাই হোক আপনারা জানেন কারাগারে যাদের থাকার অভিজ্ঞতা আছে, একটা সিগারেটের অনেক মূল্য কারাগারের মধ্যে, সিগারেট দিয়ে ড্রেসিংগুলো করাই নিতাম আর কি। উনি আসতেন, এসে আমার ড্রেসিং আমি নিজেই করতাম। তখনও পর্যন্ত আমার পা দিয়ে পুজ আসতো রেগুলার। এটা হচ্ছে 4 মাস 5 মাসের কোয়ারের কথা বলতেছি আমি। এবং তখনও পর্যন্ত আমার পায়ের ভিতরে আমি নিজে মানে হাত ঢুকাইয়ে দিতাম, দিয়ে আমি পরিষ্কার করতাম, করে সব বের করে তারপরে নতুন করে আবার বেঁধে দিতাম। যাই হোক, তো এই আকরামের আমার মানে ওই ইনস্ট্রুমেন্ট দিয়ে ওর ড্রেসিংয়ের ব্যবস্থা করেছি আমি। হানিফ ভাই ছিল আপনার এই যে কেন্দ্রীয় কারাগার যেখানে এখন, ওখানে ওর বাসা। হানিফ ভাই, ওরও ডান পাটা ওই অবস্থা করে তার পরবর্তীতে তার মানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিল। যাই হোক, আমি আমার কথা শেষ করি। আপনার নামে মামলাটা কিসের ছিল? পলিটিক্যাল মামলা ছিল আমার। কোন সেকশন? সেকশনটা আসলে অত বেশি ডিটেইল আমি বলতে পারবো। সন্ত্রাস বিরোধী মামলা তো ওই সময় কমন ছিল। ওই সময় তো মানে আপনার মামলা মানেই তো সন্ত্রাস বিরোধীর নিচে কোনো মামলা ছিল বলে আমার জানা নাই। ম্যাক্সিমাম মামলাগুলোতেই মোটামুটি সন্ত্রাস বিরোধী আইন আছেই। 74 সালের সন্ত্রাস বিরোধী আইন, এটা মানে 13-14 সালে 12 সালে 11 সালে পলিটিক্যাল মামলা মিনস হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে মামলা। অস্ত্র বিস্ফোরক দ্রব্য এগুলো মাস্ট কমন ইস্যু। যাই হোক, তো আমাকে অ্যারেস্ট করার পরে আবার আমার নামে কিন্তু ওখানে আবার মামলা হয়েছে। এবং সেখানে দেখেন আমাকে অ্যারেস্ট করা হয়েছে, যেখানে আমার গুলি করা হয়েছে সেখান থেকে 10-12 কিলো দূরে, 12 কিলো। আমাদের সোহেল ভাই গেছে সে বাসায়, উনি আমার সাথে ওনাকে নিয়ে গেছিলাম আমি, এবং উনি স্বাক্ষর ঠাকুর সব নিয়েছেন ওখানে। যাই হোক, জন ভাইও গেছে মনে হয় সম্ভবত। তো সেখানে আপনার হচ্ছে 12 কিলো দূর থেকে আমাকে অ্যারেস্ট করে নিয়ে আসছে। অথচ সেখানে মামলার ইয়েতে লেখা হয়েছে যে আপনার আমি ওখানে আরও কিছু সন্ত্রাসী জড়ো হয়ে মোটামুটি রাষ্ট্রবিরোধী মানে কার্যকলাপের জন্য আমরা সেখানে কিছু ওই যে আপনার করবো বলে একত্রিত হয়েছিলাম। পুলিশ মোটামুটি যেটা স্ক্রিপ্টেড, আপনারা তো জানেন এর স্ক্রিপ্ট তো লেখা সব, যে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে এই অবস্থা। তখন ওখানে যে হামলা করে পুলিশ, যখন আমাদের অ্যারেস্ট করতে যায়, তখন আমরা তাদের মানে ককটেল মারতে থাকি আর কি, গুলি টুলি করি। সেই সময় আত্মরক্ষার স্বার্থে পুলিশ গুলি করে, তো সবাই পালাই চলে যায়, একমাত্র আমি গুলিবিদ্ধ হয়ে সেখানে পড়ে থাকি এবং ওরা আমাকে ধরে নিয়ে আসে। যাই হোক, তো প্রিয় উপস্থিতি, আমি আর কথা লম্বা করতেছি না, জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা আরেকটু শেয়ার করি। আসলে আমি 2014 সালের 30 আগস্ট আমি অ্যারেস্ট হয়েছিলাম এবং আমার ঘটনা ঘটে। তারপর থেকে এখন এই 25 সাল চলতেছে। 25 সালের আজকে নভেম্বরের 16 তারিখ। তো আমি 2020 সাল পর্যন্ত আমি ইন্ডিয়াতে আমার ম্যাক্সিমাম আমার 2 পা ফিক্সড হয়ে গেছিল। 2 পাই দীর্ঘদিন ধরে আমি 10.5 মাস পরে কারাগার থেকে বের হই। 10.5 মাস পরে কারাগার থেকে বের হই। ঢাকা জেলে থাকা অবস্থায়, ঢাকা জেল থেকে ওদের নাকি জেলের নাকি নিয়ম আছে যে যতক্ষণ পর্যন্ত একদম আসামি হেঁটে মোটামুটি বা ক্রাসে ভর দিয়ে আপনার প্রিজন ভ্যানে না উঠতে পারবে, ততদিন পর্যন্ত তাদের জেলে ট্রান্সফার করার নিয়ম নাই।
তো কি করতে হবে, এখন অ্যাম্বুলেন্স ভাড়া যদি আমি বহন করি তাহলে আমাকে অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা জেলে পাঠানো যাবে। আর আমি ঢাকা জেলে থাকলে আমার মামলা যেহেতু সব সাতক্ষীরায়, সুতরাং আমার মামলার কোনো জামিন হচ্ছে না। পিডব্লিউ দিয়ে মামলাগুলোতে আমার অ্যারেস্ট দেখাইতে হবে, তারপর মামলাগুলো জামিন হবে। তো কি করা যায়, ঢাকা জেলে থাকলে তো আমার জামিনও হবে না, আমি চিকিৎসাও পাবো না, আর বিনা চিকিৎসায় পা দুটো নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে আমি মোটামুটি 16,000 টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া দিয়ে তারপরে সাতক্ষীরা জেলে যাই তারপরে আপনার সাতক্ষীরা জেলে পরবর্তীতে আমার কোর্টে আমাকে ওই প্রিজন ভ্যানে শোয়ায়, মানে স্ট্রেচারে করে নিয়ে এসে তারপরে মামলাগুলো একটার পর একটা পিডব্লিউ দিয়ে মোটামুটি আমাকে অ্যারেস্ট দেখায়। তারপর জামিন নিতে 10.5 মাস পরে আমার নামে একটা মার্ডার কেস ছিল। যাই হোক, একটা মিথ্যা মার্ডার কেস ছিল, সেই মার্ডার কেসটা সুপ্রিম কোর্ট থেকেও 3বার রিজেক্ট করেছে। তারপরে লাস্ট জামিন হয় এবং সেই জামিনে আমি মুক্ত হয়ে বের হয়ে আসার পরে আমি চিকিৎসার জন্য আসলে তো তখন আমার দুটো পায়ে ফিক্সড হয়ে গেছিলো, সোজা হয়ে গেছিলো, কোনো মুভমেন্ট ছিল না এবং আমার টোটাল মানে পাটা মরা পায়ের মতো হয়ে গেছিলো, আমি সোজা রোবটের মতো সোজা হাঁটতাম আর কি। তো এই অবস্থায় আসলে নিজের কাছে নিজের খুব খারাপ লাগতো। আর তখন পরিবেশ এত খারাপ ছিল, এলাকায় থাকার সুযোগ ছিল না, আমাকে সোজা ঢাকায় চলে আসতে হয়েছিল। কারাগার থেকে বের হয়ে আমার মেজ বোন জামাইদের বাসায় কয়েকদিন ছিলাম পলাতক অবস্থায়। তারপরে ভোরবেলা আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিই অ্যাম্বুলেন্সে করে। তখনও আমি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতাম না, অ্যাম্বুলেন্সে করে আমি ঢাকাতে আসি। ঢাকাতে এসে তারপরে এখানে দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিয়ে থাকি এবং চিকিৎসা আমি ইসলাম ব্যাংক সেন্ট্রাল হসপিটাল এবং ইসলাম ব্যাংক মতিঝিল, এখানে আমাদের কয়েকজন ডাক্তারের কাছে রেগুলার চিকিৎসা এবং ফিজিওথেরাপি। ওই সময় একদিন ফিজিওথেরাপি দিতে আমার পা দিয়ে হঠাৎ করে ডান পা দিয়ে আমি বসে আছি, হঠাৎ করে দেখি আমার মানে গরম কিছু একটা নিচের দিকে নামতেছে। তাকাই দেখি আমার ট্রাউজারের ভিতর দিয়ে পায়ের পাতার কাছে পুজ মানে গড়ায় চলে যাচ্ছে। তাড়াতাড়ি ওখান থেকে টিস্যু এনে দিল, ব্যান্ডেল টিস্যু এনে দিল, ওই টিস্যু দিয়ে মুছতে পুরা মানে মনে হলো যেন কয়েক কেজি পুজ ওখান থেকে বের হইলো আর কি। যাই হোক, তারপর ফিজিওথেরাপি নিতে পরবর্তীতে বাংলাদেশে আমি অ্যাপোলো হসপিটালের ডক্টর এমআরি সাহেব, উনি দেখলেন পঙ্গু হসপিটালের মোটামুটি যারা ছিলেন, ডক্টর জামান শাহিন স্যার ঢাকা মেডিকেলের অর্থোপেডিক্সের চেয়ারম্যান ছিলেন, উনি দেখে ওনারা বললেন যে দেখো তোমার পায়ের চিকিৎসা আসলে এইভাবে সম্ভব না। কিন্তু আমার একটা বিশ্বাস ছিল যে মোটামুটি অন্তত চলাফেরার উপযোগী হব আমি ইনশাআল্লাহ। তো সেই বিশ্বাস থেকে আমি ইন্ডিয়াতে যাই আর কি। ইন্ডিয়াতে যেয়ে দীর্ঘদিন আমি একা ইন্ডিয়ায় যাই ওই অবস্থায়। যেয়ে তারপরে মোটামুটি আপনার আমাদের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আমার বড় ভাই ইউনিভার্সিটির আব্দুল আল মামুন রানা ভাই, উনি আমাকে প্রথম বিমানের টিকিট করে দিয়েছিলেন, আমার ভালো মনে আছে। যাই হোক, প্রিয় রানা ভাই, ওনার মাধ্যমে আমি ইন্ডিয়াতে যেয়ে তারপর প্রথমে কলকাতায় কয়েকটা হসপিটাল, তারপর সিএমসি ভেলোরে যাই, চেন্নাইতে যাই, অনেকগুলো হসপিটাল, তারপর মুম্বাইয়ের টিকিট করে পরবর্তীতে খোঁজখবর নিয়ে জানি যে মুম্বাইতে ভালো চিকিৎসা নাই অর্থোপেডিক্সের। তারপর দিল্লিতে যাই দিল্লি এইমসে, দিল্লি অ্যাপোলোয়, তারপর ম্যাক্স হসপিটালে, দিল্লিতে ফোর্টিস মেমোরিয়ালে, অনেক হসপিটাল, যতগুলো ভালো হসপিটাল আছে অর্থোপেডিক্সের সব হসপিটালে যাই। তারপরে দিল্লি এইমসে যে মোটামুটি আমার ভালো লাগছিল ওদের ট্রিটমেন্টটা। যাই হোক, এখানে একটা কথা একটু বলে রাখি, মূলত আমার হিস্ট্রিটা আসলে অনেক লম্বা, আমি ছোট করে একটু চেষ্টা করতেছি জাস্ট বলার। আমি বাংলাদেশের চিকিৎসা আর ইন্ডিয়ার চিকিৎসাটা আসলে দেখেন, আমার কাছে মনে হয় না আহামরি ইন্ডিয়ার ডক্টররা অনেক ভালো ডাক্তার, এরকম আমার কাছে মনে হয়নি। বাট তাদের মধ্যে যে মানে মানবিক ইয়েটা আছে, মানে মমত্ববোধটা আছে একজন ডক্টরের, আমি মনে করি যে মানে ভালো ডাক্তার হওয়ার চাইতে আগে ভালো মানুষ হওয়া উচিত। তো ওদের মধ্যে এই মেন্টালিটিটা আছে, তারা সেবার মানসিকতা নিয়ে চিকিৎসা করে, যার কারণে তাদের কাছে মোটামুটি তারা আহামরি তারাও অ্যাভারেজ ডাক্তার, কিন্তু তাদের ডিফারেন্সটা হচ্ছে এই, তারা মানে এবাদত মনে করে চিকিৎসাটা করে মানুষের, এটা হচ্ছে মানুষকে এবাদতের জন্য তারা চিকিৎসাটা করে, যার কারণে সেখানে মানুষ যায়। যাই হোক, তো আমি দিল্লিতে যে ওইবার অপারেশন হলো না, এইমস হসপিটাল থেকে আমাকে বললো তুমি দেশে চলে যাও, পরে আমাদের সাথে যোগাযোগ রাখো, আমরা তোমার ডেট দেবো অপারেশনের, তখন আসো। আমি চেষ্টা করতে থাকি, কিন্তু দীর্ঘদিন ধরে কোনো ডেট পাচ্ছিলাম না। পরে আমি আবার যাই, যে তারপরে এইমস হসপিটালে যে খোঁজখবর নিয়ে দেখি যে আসলে আমি অন্য লাইন দিয়ে, মানে ওখানেও ব্রোকার আছে আর কি, ওখানেও দালালদের টাকা পয়সা দিয়ে অপারেশনের ডেট নেওয়া যায়। কিন্তু সমস্যা যেটা, যে আমার যে চিকিৎসা, আমার তো দীর্ঘমেয়াদী চিকিৎসা, অপারেশন তো মূল ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে অপারেশনের পরে আমার রেগুলার ড্রেসিং লাগবে। আর এইমস হসপিটালে আমি হয়তো আমাকে অপারেশনের পরে 2-3 দিন রাখবে হসপিটালে, তারপরে আমাকে ডিসচার্জ করে দিবে। সেই ক্ষেত্রে বাসা থেকে এসে আমার হসপিটাল থেকে হয় ড্রেসিং করতে হবে, না হলে নিজস্ব ব্যবস্থাপনায় বাসাতে ড্রেসিং করা লাগবে। তো আমার ওখানকার দিল্লির কিছু বন্ধু ছিল, তারা বললো ভাই এটা আপনার জন্য কষ্ট হবে, তার সাথে আপনি প্রাইভেট একটা হসপিটালে করেন, ওই এইমসের ডক্টর দিয়ে।
পরবর্তীতে আমি দিল্লিতে একটা মাল্টি স্পেশালিটি হসপিটালে আমার অপারেশন করে এবং দীর্ঘ 6 মাস টানা ভর্তি ছিলাম আমি হসপিটালে। 6 মাস টানা 2 পায়ে আমার 14টা অপারেশন হয়েছে ওই মাত্র 6 মাসের মধ্যে। 14টা অপারেশন এবং প্রত্যেক দিন ফিজিওথেরাপি সকালে এবং বিকালে। ফিজিওথেরাপি নিয়ে আমার পায়ে ওখানে যে 90 ডিগ্রি মোটামুটি মুভমেন্ট হয়, বাট এই মুভমেন্টটা আমি কাজে লাগাইতে পারি না। কাজে লাগানো বলতে জাস্ট শুধু মানে এই মুভমেন্টটুকু নিয়ে আমি বসতে পারি, এই মুভমেন্টটুকু নিয়ে আমি মোটরসাইকেলে বসতে পারি, আমি চেয়ারে বসতে পারি, এইটুকুই। তাছাড়া এটা আমার কোনো উপকারে আসে না। তার মানে আপনারা যে বসার সময় এই যে পা দিয়ে এখানে আমি এর উপর ভর দিয়ে আমি উঠতে পারবো না কখনো, বা আমি পায়ে ভর দিয়ে নিচে বসতে পারবো না, কখনো বসতে পারবো না, ওই ক্ষমতা আমার আর নাই। আমার বোনসগুলো সব মরে গেছে। আমার হচ্ছে মাঝখানে কয়েকদিন আগে আমি যশোর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে 2-3 মাস আগে। আমি আর আমার শ্বশুর যাচ্ছিলাম গাড়ি ধরার জন্যে। হঠাৎ করে রিক্সায় আমরা দুইজন যাচ্ছি, একটা গাড়ি ব্যাকে আসতেছে। আমি দেখতেছি ওই গাড়িটা আমার মেরে দিচ্ছে আর কি, কিন্তু রিক্সা থেকে নামার ক্যাপাসিটি আমার নাই। ওই সময় আমি যে রিক্সা থেকে নামবো, আমার নামার ক্যাপাসিটি নাই। আমি যদি লাফ দিতে যাই, আমি জানি যে লাফ দিলে আমার পাটা আবার ভেঙে যাবে। আমার পাটা যে অবস্থা, আমার ডান পায়ের হাড্ডির যা অবস্থা, হাড্ডি তো নাই, এখনও হালকা পাতলা আছে। আমি যদি জাম দিলে আমার ওই পায়ে আবার প্রেশার পড়বে, আবার ভেঙে যাবে। সেই ভয়ে আমি লাফ দিতে পারি নাই। আমার রিক্সায় এসে গাড়ি মেরে দিল। আমার শ্বশুর কিন্তু বয়স্ক মানুষ, উনি কিন্তু লাফ দিয়েছেন, ওনার কিছু হয়নি, বাট আমি লাফ দিতে পারি নাই। আমি ওখানে পড়েছি এবং পড়ে আমার ডান পায়ের লিগামেন্ট আবার ছিঁড়ে গেছে। আমার সব টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে, হাঁটুর উপরে আবার মানে মাংস ছিঁড়ে গেছে এবং সেই ড্রেসিং এখনও দাগ আছে আর কি, 2-3 দিন আগে সেটা শুকাইছে। যাই হোক, তো আমার অবস্থাটা এইরকম। আমার একটা সন্তান আছে। প্লিজ, এ পর্যন্ত চিকিৎসা এবং চিকিৎসা রিলেটেড এর জন্য আমার মোটামুটি আমার কারাগার থেকে বের হওয়ার পরে আমি যে হিসাবটা জানি, সেটা ম্যাক্সিমাম 60 লক্ষের উপরে। 60 লক্ষের উপরে আমার চিকিৎসা এবং চিকিৎসার সাথে আমার মানে এই যাতায়াত টুকটাক এইগুলো যুক্ত হয়েছে। তাছাড়া চিকিৎসা পারপাস 60 লাখের উপরে আমার শুধু চিকিৎসা খরচ হয়েছে আর কি। যাই হোক, তো আমার নিজের জীবনটা এখন একটু লাস্ট আমি শেষ করি আমার কথাটা। আমার জীবনটা আমার লিমন ভাই যেটা বলেছিলেন আর কি, আমরা ওই সময় লিমন ভাইয়ের কথাটা জানতাম। উনি যখন অ্যারেস্ট হয়, আমি তখন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রের ছাত্র কল্যাণ বিভাগে কাজ করতাম। যাই হোক, তো সেই জন্য আমি এই ঘটনাটা জানতাম এবং তখন থেকেই আমরা শুনেছিলাম আর কি। আমাদের অনেক ভাই ওই সময় গুম হয়েছিলেন। আমাদের গোলাম মোর্তাজা ভাই রাজশাহী ছিলেন, রাজশাহী শহর মহানগর সভাপতি ছিলেন। ওনাকে ওরা গুম করে 40 দিন পর্যন্ত ওইভাবে করে রাখা হয়েছিল। অনেক টাকা পয়সা খরচ করে আমরা শেষ পর্যন্ত ওনাকে বের করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। যাই হোক, তো প্রিয় ভাইরা, আমার এখন যে অবস্থাটা, আমি ব্যক্তিগতভাবে যেটা ফিল করি, আমি এখনও দেখেন এখানে ঢাকা শহরে থাকতাম, দীর্ঘদিন ছিলাম। যখন অ্যারেস্ট হই তখনও ঢাকা শহরে একটা জব করতাম আমি। ভালো জব ছিল, বেশ ভালো স্যালারি পেতাম আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাইফস্টাইল ছিল আমার। এবং আমি এখন তো অনেক মোটাসোটা দেখা যাচ্ছে, আমি কোনো সময় এরকম ছিলাম না। আমি ভালো একজন অ্যাথলেট ছিলাম, খুব ভালো অ্যাথলেট ছিলাম। এখন আমি যখন নিজে আমার এলাকাতে আমার ছোট ভাইয়েরা ব্যাডমিন্টন খেলে রাতের বেলা, আমি আমার ইউনিভার্সিটিতে রাতের বেলা ঈশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপর ব্যাডমিন্টন শুরু করতাম। 2-3টার নিচে আমি খেলা শেষ করতাম না। এক সাইডে আমি খেলতাম, অন্যদিকে শুধু হাত চেঞ্জ হইতেই থাকতো, কিন্তু আমি শেষ করতাম না। আমি সকালবেলা ফজর নামাজ পড়ে, আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম আমি, সাদ্দামের সামনে মাঠটা আপনারা কেউ গেলে দেখবেন, অনেক বড় মাঠ, ম্যাক্সিমাম 10টা রাউন্ড দিতাম ছুটতাম আর কি। তারপরে যে বাস্কেটবল খেলতাম, তারপরে যে জিম করতাম, প্রচুর হার্ডওয়ার্ক করতে পারতাম। আর আজকে আমি কিছু করতে পারি না। আমি প্রচণ্ড ভালো রাইডার ছিলাম, বাইক রাইডার ছিলাম। আমি বাইক চালাইতে পারি না, মোটরসাইকেল চালাইতে পারি না বলে আমি মানে প্রতিটা মুহূর্তে আমার নিজের কাছে নিজে মনে হয় যে আমি অনেক পিছিয়ে, আমি পারি না। আমার ইচ্ছা করে প্রতি মুহূর্ত যে না, আমি নিজে ছাপায় যাব, আমি সবার মতো, অন্যরা পারে আমি কেন পারবো না। আমার তো সব আছে, হ্যাঁ, শুধু পা দুটো অচল হয়ে গেছে, বাট আমার ভিতরে তো প্রচণ্ড আকারের এনার্জি আছে আলহামদুলিল্লাহ। আমার তো ক্ষমতা আছে। আমি প্রতি মুহূর্ত মনে করি এই দেশের জন্য, এই জাতির জন্য আমার অনেক কিছু কন্ট্রিবিউট করা উচিত, বাট আমি পারি না, আমি শুনতে পারি না। আমি কিছু পলিটিক্যাল মানে এখনও পর্যন্ত পলিটিক্স করি, আমি কিছু সোশ্যাল ওয়ার্ক করি, তারপর আমি আরও অনেক কিছু কাজকাম বিভিন্ন সামাজিক। আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান করেছি। আমার হসপিটাল, তো যে হসপিটালের কথা বলেছিলাম 2টো প্রতিষ্ঠান ছিল। 14 সালে আমার অ্যারেস্টের পরে দীর্ঘদিন ধরে আমি এই ব্যবস্থায় ছিলাম। এরপর আমার যে ফ্রেন্ডটা হসপিটালগুলো চালাইতো আর কি আমার পরে, সে আমার সাথে পঙ্গু হসপিটালে 3.5 মাস থাকার কারণে হসপিটাল দুটো এবং পলিটিক্যাল সিচুয়েশনটা এত খারাপ ছিল যে লোকজন আমার হসপিটালে আসতে ভয় পাইত। পরবর্তীতে আমার হসপিটাল দুটো বন্ধ হয়ে যায় এবং জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন ধরে হসপিটালের বিল্ডিং দুটো ভাড়া দিতে দিতে লাস্টে আমরা বিল্ডিং ছেড়ে দেই এবং জিনিসপত্রগুলো নিয়ে আমার বাসায় ফেলে রাখা হয়। আমরা প্রায় 60-65 লক্ষ টাকার মতো জিনিসপত্র সব শেষ হয়ে যায়।
যাই হোক, তো এখন আমি সর্বশেষ একটা আমি দীর্ঘ এই 5 আগস্টের আগ পর্যন্ত যশোর থাকতাম, এলাকায় থাকার আমার কোনো ক্ষমতা ছিল না। যাই 5 আগস্টের পরে এলাকায় গেছি, একটা স্কুল করেছি আমরা, খুব ভালো মানের একটা স্কুল। তো চেষ্টা করি প্রতিনিয়ত কিছু করার, অলস বসে না থাকার। আর নিজের জীবনটা তো নিজে চালাইতে হবে। আমার ফ্যামিলি আছে, আমার একটা সন্তান আছে, আমার বাবা আছে, আমার ভাই বোনরা আছে, তাদের প্রতি আমার অনেক দায়বদ্ধতা আছে। সর্বোপরি দেশের প্রতি, দেশের মানুষের প্রতি অনেক দায়বদ্ধতা আছে, কিন্তু আমি পারি না কিছু করতে। প্রতিনিয়ত নিজের বিবেকের কাছে দংশিত হই। অনেক কিছুই করতে মন চায় কিন্তু পারি না, অনেক কষ্ট হয়। রাস্তা দিয়ে হাঁটতে গেলে না, আমি যদি সাপোজ রাস্তা ক্রস করতেছি, রাস্তার মাঝখানে হঠাৎ করে যদি কোনো গাড়ি মানে দ্রুত গতিতে চলে আসে, আমি ওই সময় কিন্তু জাম দিয়ে রাস্তা পার হতে পারবো না, আমি গাড়ির তলায় পড়বো। আমার ক্ষমতা নাই, অথচ আমি 5 ফিট 8 ইঞ্চি হাইটের একটা মানুষ, সব ঠিক আছে, বাট আমি এটা করতে পারি না। যাই হোক, প্রিয় উপস্থিতি, যারা আপনারা এখানে আছেন, আপনারা এখানে জাতির মানে সাংবাদিক বৃন্দ আছেন, জাগ্রত বিবেক, আমাদের শ্রদ্ধাভাজন এখানে আমাদের সম্ভবত হিউম্যান, তারা যেন নতুন করে আবার স্বৈরাচার হয়ে না উঠতে পারে। যারাই ক্ষমতায় আসুক, যে দলই আসুক, যে দলই আসুক, তারা যেন এই দেশের কল্যাণে, জাতির কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করতে পারে, নিজেদের দলের কল্যাণে না, যেন সর্বোপরি বাংলাদেশের কল্যাণে কাজ করতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কল্যাণে কাজ করতে পারে। আসলে সরকারের পাশে অনেকগুলো প্রেশার গ্রুপ থাকা লাগে। আমাদের সমস্যা হচ্ছে, দেখেন গত 16 বছর, আমি প্লিজ আপনারা যারা মিডিয়া পার্সন আছেন এখানে কষ্ট নেবেন না, আমি বিশ্বাস করি আপনারা সবাই ভালো মানুষ। আমার অনেক ফ্রেন্ড আছে মিডিয়াতে, আলহামদুলিল্লাহ অনেক ফ্রেন্ড আছে। জাস্ট আমি এইটুকু বলি যে আসলে সিস্টেমের কারণে আপনারা সত্য মানে উন্মোচন করতে ব্যর্থ হন। এখানে আপনাদের আমি দৌড় দিচ্ছি না। আমাদের দেশে যে সিস্টেমগুলো, আমাদের দেশে এই যে মিডিয়াগুলো, যারা মিডিয়া হাউসগুলো যারা পরিচালনা করেন, তারা যে সিস্টেম ইস্টাবলিশ করে রেখেছে, তার বাইরে যে আসলে আপনাদের কিছু করার ক্ষমতা থাকে না বলেই আপনারা নীরবে নিভৃতে, হয়তো আপনারাও আমাদের মতো সাগরণী তো আপনাদেরই ফ্রেন্ড ছিল, তাদেরকে হত্যা করলো, আজ পর্যন্ত আপনারা তার বিচার পান নাই। এবং সেই বিষয় নিয়েও আপনারা জানেন না কেন হত্যা হয়েছে, কারা হত্যা করেছে, কি ঘটনা, সব তো জানেন, সেইটাও আপনারা প্রকাশ করতে পারেননি গত কয়টা বছর। কিছু কিছু করেছেন আংশিকভাবে, বাট আরও অনেক কিছু হয়তো করার ছিল। তো যাই হোক, এখন এই যে মিডিয়াগুলো, মিডিয়া পার্সন যারা আছি আমরা প্রকাশ করতে পারি না। আমার আইনজীবীরা তাদের দায়িত্বটা, আমি একজন ব্যক্তি, আমি এই অবস্থায় ছিলাম, লিমন ভাই ওই অবস্থায় ছিল, এই বিচারকরা কি দেখেনি, এই ম্যাজিস্ট্রেটটা কি দেখেনি, এই যে জজরা কি দেখেনি যে ওই ব্যক্তিটা প্রিজন সেলে মানে তার স্ট্রেচারে করে নিয়ে আসা হচ্ছে মানে এজলাসে, এই লোকটা কেন জামিন পাবে না? আমার এই ঘটনা ঘটার পরেও জানি যে আমি হাঁটতে পারি না, এরপরেও আমার নামে 4টা মামলা হয়েছে, এবং সেই মামলাগুলো গ্রহণ করেছে কোর্ট। এরপরে আমাকে রেগুলার হাজিরা দিতে হয়েছে, আমি কিন্তু নড়তে পারি না, আমাকে যশোর থেকে যে হাজিরা দিয়েছি, ঢাকা থেকে যে হাজিরা দিয়েছি, আমার নাম প্রায় হচ্ছে আপনার 28-29টা মামলা এখনো পর্যন্ত, 5 আগস্টের পরেও এখনো পর্যন্ত। এই যে ঘটনায় আমাকে গুলি করে যে অবস্থা করে, এই মামলা এখনো পর্যন্ত রানিং আছে, এবং এর পার্ট হয়ে সম্ভবত 3টা পার্ট এখনো চলতেছে। এইভাবে আমি এখনো সেই মামলা থেকে নিষ্কৃতি পাইনি। যাই হোক, এখন সবার করণীয় আছে এখানে, শুধু সরকারের একা দোষ না, আমরা যারা সাইডে আছি সবাই অন্তত প্রেশার গ্রুপ হিসেবে কাজ করলে তারা তাদের জায়গায় থাকবে ইনশাআল্লাহ। যাই হোক, প্রিয় উপস্থিতি, আপনাদের আর আমি মানে বিরক্তির কারণ হতে চাচ্ছি না, আপনারা দোয়া করবেন আমার জন্যে। আমি মনে করি আমি আজকে এই কথাগুলো বললাম এই জন্যে, আমি আমার বিষয়টা আপনাদের সামনে মানে তুলে ধরার মাধ্যমে গোটা বাংলাদেশে যারা এই রকম নিকাপিং, নট অনলি নিকাপিং, আরও যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, এই সমস্ত ভাইরা যাদেরকে রাতের আধারে যে মানে মায়ের কোল থেকে তুলে নিয়ে গেছে, নিয়ে পরবর্তীতে কি বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে দিয়ে তারপরে ওই যে আপনার বুকে আপনার হচ্ছে সিমেন্টের বস্তা বেঁধে তারপর বুড়িগঙ্গায় যাদেরকে ডুবাই দেওয়া হয়েছে, আমার ইউনিভার্সিটির আমার দুজন ছোটো ভাই ছিল, অলিউল্লাহ আর মুকাদ্দাস, আজ পর্যন্ত তাদের আমরা খোঁজ পাইনি। আজ পর্যন্ত তার বাবা মারা, আমরা তো যাই হোক, আমার মা যদিও নাই, 13 সালে মারা গেছেন, আমার ঘটনা ঘটার কিছুদিন আগে আমার মা মারা গেছেন। যাই হোক, তো অলিউল্লাহ মুকাদ্দাসের মা আজও পর্যন্ত কিন্তু পথের দিকে চেয়ে আছে। আরমান ভাই, তারপর আমাদের আজমি ভাই বের হয়েছেন আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে। এরকম আরও অনেকের মারা কিন্তু তাদের সন্তানদেরকে পাচ্ছে না। এরকম দিন আমি কোনোদিন দেখতে চাই না। আমরা আগামীতে শুধুমাত্র যে কোনো কারণেই হোক, যত বড় অপরাধ হোক না কেন, এইরকম যেন কারো আপনজন এইভাবে আর আপনার আপনজনের পথে তাকাই না থাকে, যে আমার সন্তানটা এই অনিশ্চয়তার মধ্যে থাকা, যে আমার সন্তানটা বেঁচে আছে না মারা গেছে, কি অবস্থায় আছে। অন্তত যাই হোক না কেন, মারা গেলে যদি মেরে দেওয়া হয়, তাদের লাশটা যেন অন্তত পরিবারকে দেওয়া হয়। আর রাষ্ট্র যেন কখনো আর এভাবেই হত্যাকারী না হয়। রাষ্ট্র যেন কখনো তার নাগরিকদেরকে এইভাবে জীবনে নিরাপত্তা দেওয়া তো দূরের কথা, বরং রাষ্ট্র তার নাগরিকদেরকে যেন নিজের মানে
কোনো একটা দলের স্বার্থে যেন কাউকে হত্যা না করে। প্রিয় উপস্থিতি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের যারা আয়োজক তাদেরকে আরও অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।